বড় লেখক মনে হচ্ছিল। এই জন্য যারা আলোচক আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা কষ্ট করে আসছেন, সবাইকে ধন্যবাদ। আমার অনেক পরিচিত আমার ঢাকা ইউনিভার্সিটির কলিগরা আছেন, আমার বিচিত্রা লাইফের কলিগরা আছেন, আমার স্ত্রী আছেন, আমার ল ডিপার্টমেন্টের অনেক প্রাক্তন ছাত্র আছেন, আমার ঢাকা ইউনিভার্সিটির কলিগ মোর্শেদ। আমাকে বললাম এত বড় একটা হল নিয়েছে, মোর্শেদ লোক তো হবে না। বলে স্যার আপনি চিন্তা করেন না, দরকার লাগছে 400 লোক নিয়ে আসবে। আচ্ছা যাই হোক, কয়েকটা কথা বলি। একটা হচ্ছে কি, আমিনুল যেটা বললো যে আমাদের এখানে সন্দেহ করে ট্যাগ দেওয়া হয়। আচ্ছা, আমিনুলের কথা প্রসঙ্গ আগে একটু প্রথম আলো আর প্রথম আগে একটু ধন্যবাদ জানাই। এই উপন্যাসটা যখন আমি লিখে আমার সারাক্ষণ মনে হচ্ছিল এটা কি প্রথম আলোর সংখ্যা ছাপবে কিনা। কারণ একটা সময় ছিল যখন 2009 সনের দিকে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা আসলো, অনেক কিছু লিখতে পারতাম। একটা লেখা শিরোনাম ছিল দায় নেবেন না প্রধানমন্ত্রী, শেখ হাসিনার নাম উল্লেখ করে লিখতে পারতাম। তারপর সেটা কমা শুরু করলো, কমতে কমতে সেলফ এডিটিং করতাম। প্রত্যেক দিন একটা যুদ্ধের মতো হতো। জাকারিয়া ফোন করে বলছে আসিফ ভাই এটা একটু চেঞ্জ করতে হবে। এখন আমি তো এমন কিছু লিখতে পারি না যেটাতে প্রথম আলোর উপর আঘাত আসে, আমার উপর আঘাত আসে, লেখা বন্ধ হয়ে যায়, তো করা যাবে না। তো এরকম করতে 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 খুব আমার স্ত্রী দেখতো, আমি খুব খুব হতাশ লাগতো যে লিখতে পারতেছি না, জাস্ট অন্যভাবে লিখতে হচ্ছে। আমি আবু বকর যখন লিখলাম আমার খুবই সন্দেহ লেগেছিল। আমি অনেক জায়গায় বলতাম আমি কথাটা যে শিবির সন্দেহে যে পিটা এটা দেশে কোন আইন আছে। এবং এই কথা বলার জন্য আমার কত ঘনিষ্ঠ বন্ধু যে আমার কত দূরে চলে গেছে এটা পরে বলবো। তো এটা ছাপবে কিনা সন্দেহ ছিল, তো আমি খুব টেনশনে ছিলাম। ছেপেছে দু একটা শব্দ, কিছু কয়েকটা জিনিস চেঞ্জ করতে হয়েছে। নাজিম যেরকম বললো, প্রথম থেকে খেয়াল রেখেছি যে একটা অলিখিত নিয়ম হয়ে গেছিল বাংলাদেশে, 3টা বিষয়ে কথা বলা যাবে না। একটা হচ্ছে নিয়ম, রুল, একটা হচ্ছে শেখ হাসিনা সম্পর্কে, আর হচ্ছে ভারত সম্পর্কে, আর তৃতীয়টা বললাম না, খুব বিতর্কিত। এই 3টা ব্যাপারে কথা বলা যাবে না। তৃতীয়টা বলতেই পারলাম না, চিন্তা করে। আচ্ছা যাই হোক, এখন অনেক কিছু চিন্তা করে লিখতাম না। তারপর গল্পটা ছাপা হলো। ছাপা হওয়ার পর আমার ইন্টেনশন ছিল যে আমি পুরা ডোজটা ওখানে দিব না, ঠিক আছে, অল্প অল্প লিখেছিলাম। বই করার সময় আমি সম্পূর্ণ ফ্রিডম নিয়ে লিখেছি এবং আমি খুব কৃতজ্ঞ প্রথমার প্রতি। তবে আমার মনে আছে, আমাকে আলতাফ এখানে আছেন, আলতাফ আমার বললো কি আপনি কি বইমেলায় যাবেন? আমি বললাম কেন? বলে আমাদের কেন জানি মনে হচ্ছে এই বইটা পড়ে স্টলের উপর অ্যাটাকও হইতে পারে। আসলে ভয় পেয়েছি, এই বইটা পড়ে ছাত্রলীগ অ্যাটাকও করতে পারে বইটা পড়ে। আমারও একটু ভয় ছিল। আমাকে যখন সাহসী ভাবা হয়, আমি আসলে এত সাহসী না, আমার মধ্যে বিবেক বোধ প্রচণ্ড স্ট্রং, এই জন্য সাহস না থাকলে লিখে ফেলি। আর তারপর অনেক দিন হয়েছে বইমেলাতে দোয়া পড়তে গেছি যে কোনো খারাপ ঘটনা যেন না ঘটে। যাই হোক, এখন আমি একটু ইয়ের প্রসঙ্গে আসি যে আমাকে আমিনুল বললো কি যেটা সন্দেহ করে ট্যাগ দেওয়া হইতো না রে ভাই, জেনে বুঝে ট্যাগ দেওয়া হইতো। আমি ইউনিভার্সিটিতে আছি 35 বছর যাবৎ, জেনে বুঝে, জানে এই ছেলেটা শিবির না, জানে এই ছেলেটা ছাত্রদল না, তার ল্যাপটপটা নেওয়ার জন্য করা হইতো, বিনোদন হিসাবে করা হইতো, নিজে আরো বড় লিডার হওয়ার জন্য করা হইতো, যা ইচ্ছা যে কোনো কারণে করা হতো, কোনো সন্দেহ না, নিশ্চিতভাবে জানতো শিবির না, তারপর করা হতো, সন্দেহ কোনো ব্যাপার না। এবং এই ব্যাধি, এই 15 বছরের এই সমস্ত ব্যাধি থেকে আমরা এখনো মুক্ত হই নাই। সেকেন্ড কথা হচ্ছে কৌশল। এটা আমার একটা ইয়ে আছে, এটা সত্যি কথা। আমি অনেক আগে থেকে লিখি। আমি ইউনিভার্সিটি 3rd ইয়ারে যখন পড়ি তখন আমি বিচিত্রার কাভার স্টোরি লিখতাম। যারা তখন বিচিত্রা পড়তেন তারা জানেন যে কীরকম ব্যাপার। আমাকে দেখে মানুষ হতবাক হয়ে যেত, আমি এত অল্প বয়স্ক ছেলে। তো আমি তো অনেক বছর যাবত দেখি। আমি সবসময় ফান করে বলি, হাসিনা খালেদা যখন পলিটিক্সে আসছে তখন আমি বিচিত্রার কাভার স্টোরি লিখতাম। সো আই নো দেম। আমি অনেক চালাকি করে লিখতে পারি। যেমন আপনাদের মনে আছে আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যে সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দরের মতো অবস্থা হবে বাংলাদেশে। তারপর আমার রুমে তালা দেওয়া হলো এবং ঘোষণা দেওয়া হলো আমাকে যেখানে পাওয়া হবে ধাবা করা হবে, মারা হবে। তারপর মামলা দায়ের করতে গেল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। যে লয়ারের কাছে মামলা দায়ের করতে গেছে সে আবার আমার স্টুডেন্টের বন্ধু। সে আমার পরে বলে স্যার আমি একটু পেয়ে অবাক হয়ে গেছি। বললাম এখানে তো আওয়ামী লীগের নাম নাই। সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দরের মতো অবস্থা হবে। তো সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ হারবে এটা তো বলা নাই, তো তুমি ধরে নিলে কেন? তোমাকে বলছে, বলে তো মামলা করা যাবে না। তারা অনেকগুলো লয়ারের কাছে ঘোরাঘুরি করেছে, সবাই বুঝেছে এটা আওয়ামী লীগকে বলা হয়েছে। আমার রুমে তালা দিয়েছে, আমাকে যেখানে পাবে ক্যাম্পাসে ধাওয়া করে আমাকে বিতাড়িত করা হবে প্রকাশ্যে বলা হয়েছে, কিন্তু মামলা করতে পারি নাই। আমি তো লয়ের ছাত্র। যাই হোক,
আমরা যখন কথা বলতাম খুব কষ্ট লাগতো, ধরেন কোনো টকশোতে যাওয়ার আগে চর্চা করে দিতাম কিভাবে বলবো। এই যে দুঃসহ যন্ত্রণা, এই দুঃসহ যন্ত্রণার থেকে আমরা জুলাই গণ অভ্যুত্থানকালে মুক্তি পেয়েছি। মনে হয় এই ছেলেগুলো আমাদেরকে মানে কি দিয়ে গেল, যারা জীবনটা দিয়ে গেল, যারা বেঁচে আছে তাদেরকে কিন্তু আমরা অনেক পূজা করি, অনেক কিছু বলি, কিন্তু যারা মরে গেছে তাদের মৃত্যুর বিনিময়ে আমাদের কি একটা অসীম একটা ফ্রিডমটা দিয়ে গেল, এটা মনে হয়, এটা আমার বলা প্রয়োজন। আরেকটা কথা বলেছেন যে আচ্ছা এই সাহস যেটা আমাদের ব্যাপারটা, আমি একটা খেয়াল করতাম কি আমাদের সোসাইটিতে মানে মানুষ কাপুরুষ হতে এত কাপুরুষ হয়ে যেত, এত কাপুরুষ। কয়েকটা ঘটনা বলি, কি একটা দেশে বসবাস করতাম। আমার দুঃখ লাগে, আমি আবারও বলছি, আমার ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যে, সে একটা বড় সরকারি কর্মকর্তা হওয়ার পর সে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল। সে আমার বললো আমি তোকে ফোন করবো না, তুইও করিস না। এবং তার মেয়ের বিয়েতে, যেই মেয়েকে আমি ছোটোবেলায় কোলে নিয়েছি, তার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিল না, দাওয়াত দিল আমাদের ক্লাসমেট এক ছাত্রলীগের লিডারকে, যার সাথে তার কোনো রকম ফ্রেন্ডশিপ কোনোদিন ছিল না। তা আমার কাছে মনে হতো আমাকে যদি সে বিয়েতে দাওয়াত দিত এই জন্য কি তার চাকরি চলে যেত? আসলে তো যেত না, আসলে তো যেত না। আমার এক বন্ধু এখানে আছে, নাম বলবো না, সে একবার আমার সাথে একটা ছবি দিল। ছবি দেওয়ার পর তাকে 2-1 খারাপ কথা বলা হলো, তুই বেটা জামাতের লোকের সাথে ছবি দিয়েছিস, সাথে সাথে ভয়ে ডিলিট করে দিল। সমস্যা কি 2-1 সমালোচনা শুনবে? হাজার হাজার মানুষ আমাকে যা তা লিখে, সো হোয়াট? আমি যদি জানি আমি সত্য পথে আছি, সমস্যা কি? আমি যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমি যখন একা থাকবো তখন যদি আমার মনে হয় না আমি অন্যায় করি নাই, 1 কোটি মানুষ কি বলতে তাতে কি আসে যায়? বাংলাদেশে কার সম্পর্কে বলে নাই? জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছে পাকিস্তানের এজেন্ট। খালেদা জিয়া একটা বৃদ্ধা মহিলা বলছে সেটা কি মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছে। দেশের আরেক এই প্রধানমন্ত্রী তার সম্পর্কে যেমন কথা বলেছে, আরও অনেক নোংরা কথা বলতো, আমাদের মহানবীকে নিয়ে কি কথা বলতো। আপনার কে কি বলবে, এটার জন্য আপনি এত কাপুরুষ হয়ে যাবেন? আমরা 15 বছর যে এই নারকীয় শাসন সহ্য করেছি, এটার পিছনে আমাদের কালেকটিভ কাপুরুষতাও ছিল। আজকে রাশেদ একটা কথা বলেছে, আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটি কিছু কিছু শিক্ষক ছিল যে কোনো বিপদ আপদে আসতো, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, শিবির ট্যাগ লাগতে পারে এই ভয় থাকলে কেউ আসতো না, একমাত্র আমি আসতাম। আমাদের লাস্ট ঘটনাতে এমনকি শোনেন, আপনারা যারা এখানে শিবিরের আছেন বা যারা জামাতের আছেন, আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবিরের টিচার ছিল তারাও আসতো না, একজন আসতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত পন্থী হওয়ার কারণে যারা ভিসি হয়েছেন এখন, প্রত্যেকের তো নাম জানি, একজন আসতো না, নেভার। এবং যখন আমাদের লাস্ট ঘটনা রোজার মধ্যে কোরআন শরীফ পড়ানোর অপরাধে কতগুলা ছেলেকে টেনে নিয়ে পিটালো ছাত্রলীগ, আমার ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের ছাত্র, যখন ওরা দাঁড়িয়েছে আমি ওদের সাথে দাঁড়িয়েছি, আই ওয়াজ দ্য ওনলি টিচার। শিফাত তুমি এখানে আছো? শিফাত ছিল সেখানে, আমি একমাত্র শিক্ষক ছিলাম। এত কষ্ট লেগেছে, আমার ডিপার্টমেন্টের ছেলেদেরকে পিটিয়েছে। ঢুকে দেখলাম টিচার্স লাউঞ্জে কয়েকজন গল্প করছে আমার টিচাররা। আমরা তোমাদের লজ্জা লাগে না? তাদের মধ্যে একজন আবার শিবির করতো, খুব বড় পজিশনে আছে এখন, এই 5ই অগস্টের পর বড় পজিশনে পেয়েছে, কেউ যেত না ভাই। সেই বললেন না, সারা বাংলাদেশের অবস্থা ছিল, কেউ যেত না। এবং আপনি একটা জিনিস জানেন যে শিবিরের বিভিন্ন কারণে বা জঙ্গি বলছে তাদের জন্য আমি কথা বলতাম দেখে, আবার প্রগতিশীল শিক্ষকদের কেউ কেউ আমার সাথে কমফোর্টেবল ফিল করতো না। এই যে আমার কলিগ আছে আমিনুল, জানে, উনি এখানে আসবে মানে আমি শিবিরের পক্ষে কথা বলি, কত খারাপ। এই জন্য আমার সমস্ত কিছু সম্পর্কে জানে, আমার জীবনযাপন সম্পর্কে জানে, তারপর আমার সাথে একটা মঞ্চ ভাগাভাগি করতে একটু দ্বিধাবোধ করতো। তো এইগুলি কথা এই জন্য বললাম যে আমাদের তো ধরেন অনেক ধরনের সাফারিংস হতো। আজকে দেখবেন অনেকে বলবে যে উনার কেন কিছু হলো না। ভাই হয় নাই কি, রুমের মধ্যে আগুন দিয়েছে, রুমের মধ্যে তালা দিয়েছে, গুলি করবে মারবে বলেছে, রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়েছে, ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়েছে, যুদ্ধ অপরাধ আইনে মামলা দিয়েছে। ইউএনডিপি এডিবির কনসালটেন্ট ছিলাম, সমস্ত কনসালটেন্সি ক্যান্সেল করে দিয়েছি। 1.5 বছর অন্য একটা প্রাইভেট চাকরি পাওয়ার আগে কি পরিমাণ আর্থিক অসুবিধায় গিয়েছি আমি জানি। সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছে। ছোটবেলার বন্ধু তার বোনের বিয়েতে দাওয়াত দেওয়ার সাহস পায় নাই। আমার সবচেয়ে ঘনিষ্ঠ একজন
ছাত্র, যেখানে সোভানি আছো, সোভানিদের ফ্রেন্ড, পৃথিবী একদিকে আমি একদিকে তার। হঠাৎ করে লন্ডনে যাওয়ার আগে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। আমি হতবাক। আমি আমার স্ত্রীকে বললাম যে ও এটা করতে পারে, ফোনই ধরে না। পরে গিয়ে শুনলাম এখানকার আওয়ামী লীগ তাকে বুঝাইছে, স্যার বিদেশে তোমার বাসা থাকে, তোমার কিন্তু খবর আছে। লন্ডনে সমস্ত সামাজিক সম্পর্ক শেষ করে দিয়েছিল। এত নিষ্ঠুর, নারকীয়। আমি জানি না যে আমরা কি পাপ করেছিলাম যে আমরা শেখ হাসিনার মতো একটা শাসক পেয়েছিলাম বাংলাদেশে। সমস্ত সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছিল, মানুষ মানুষের সাথে স্বাভাবিক সম্পর্ক শেষ করে দিয়েছিল। সেগুলির বিনিময়ে আজকে আমরা এই জায়গাটাতে আসছি, এটা আপনার খুব অলৌকিকই মনে হয়। আর একটা কথা শুধু বলে শেষ করি, আমার এই বইটা মানে সাহিত্য মূল্য কী বা কী হয়েছে কিছু আমি খুব বেশি বদার থাকি না। আমি যখন প্রথম নিষিদ্ধ কয়েকজন লিখি, তার আগে আমি একটা ইমদাদুল হক মিলন ভাইয়ের বই পড়ছিলাম। উনি অনেক জনপ্রিয় লেখক ছিলেন। ওখানে একটা ওই নিষিদ্ধ কয়েকজন ভূমিকাতে লেখা আছে, ওখানে একটা ছাত্র সন্ত্রাসের বর্ণনা ছিল, হকি স্টিক নিয়ে মাথার মধ্যে লাল ফিতা বেঁধে। তো আমার খুবই অবাক লাগলো, তখন কি হকি স্টিক আর লাল ফিতা দিয়ে মারামারি করে নাকি? তখন আপনার কাটা রাইফেল, তারপরে আপনার অ্যাস্ট্রা, বেরোটা, এই সমস্ত পিস্তল থাকতো ছাত্রদের হাতে। তো আমি খুব রাগ করে লিখলাম, যেগুলি কি লিখে। এই রাগ আমার এখনো শেষ হয় নাই। এখনো আমি যখন উপন্যাস পড়ি অদ্ভুত লাগে। বলে 100 বছর আগে যে লোক মরে গেছে তার নিয়ে উপন্যাস লিখতেছে। মানে উদ্ভট সব বিষয়। একটা দেশে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, কেন আমি সাহিত্যে আনতে পারবো না? কেন আমার 100 বছর পর ওয়েট করতে হবে, 50 বছর পর ওয়েট করতে হবে? একটা উপন্যাসের একটা মিনিং তো থাকবে, একটা পারপাস তো থাকবে, একটা পারপাস তো থাকবে। শুধু বিনোদন দেওয়া তো পারপাস না। আপনারা খেয়াল করে দেখেন, আমি যে উপন্যাসে লিখেছি ওই সময়কাল, ওই সময়টা আমার মনে হয় আমাদের যে সাহিত্য চর্চা, এখানে এই জিনিসটা একটু খুব বেশি মনোযোগ দেওয়া দরকার। যে সাহিত্য একটা খুব বড় প্রোটেস্টের জায়গা হতে পারে। আমাদের কবিতা অনেক প্রোটেস্ট, কবিতার মধ্যে দিয়ে অনেক প্রোটেস্ট হয়েছে। সাহিত্যের মধ্যে দিয়ে প্রোটেস্টটা আমার কাছে মনে হয় কম হয়েছে। আমার পড়াশোনা কম আছে, বাট আমার কাছে মনে হয়েছে অনেস্টলি আমরা এই সাহিত্য চর্চা, গল্প, উপন্যাসের মধ্যে দিয়ে আমাদের প্রতিবাদটা জারি রাখতে পারি। এটা আমাদের করা উচিত। আর আন্দালি রাজদীপ ভাই, উনি অনেক কথা বললো করে। উনি আমার খুব প্রিয় লেখক। আমি ছোটবেলায় ইত্তেফাকে ওনার গল্প পড়তাম। আন্দালিব রাজদীর নামটা খুব পছন্দ হতো, খুবই পছন্দ হতো। পরে দেখলাম আন্দালিব রাজদী বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট আমলা, এবং বাংলাদেশে আমাদের যত মানুষ আছে দেখেছি তাদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট অনেস্ট পার্সন, মোস্ট অনেস্ট পার্সন। দেখেন আজকে উনাকে নিয়েও কত অদ্ভুত কথা শুনেছেন। উনি কোথায় থাকে জানেন? উনি বসিলায় থাকেন। উনি বাংলাদেশ সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ একজন সচিব, সবচেয়ে জ্যেষ্ঠ সচিব। আমি এটা বললাম, বলতে বাধ্য হলাম আর কি। মানে ওনার মতো মানুষ হয়, কী সব কথা বলে দেখেন। তো এটা মনে হয় কি আমরা কি ওই ট্যাগের রাজনীতি থেকে বেরোয় আসছি? আমরা কি এখন আবু বকর রয়ে গেছি না অনেকে? এখন আমরা আবু বকর না, এখন কি আমরা ট্যাগ দিই না? আওয়ামী লীগকে যেই কারণে ঘৃণা করতাম, ট্যাগের রাজনীতি দিয়ে মানুষকে ভিক্টিমাইজ করা, সেটাকে আমরা এখনো করে চলছি না? আমার কাছে শুধু একটাই কাছে মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে দুঃখ লাগে। মনে হয় কি, যেই নিষ্ঠুরতা, নারকীয়তা, মিথ্যাচার, ট্যাগের রাজনীতি, অশ্লীলতা, যেই বৈষম্য, যেগুলির বিরুদ্ধে দাঁড়িয়েছি, সেগুলির থেকে আমাদের অনেক বেটার হইতে হবে না? না হলে এই যে আমাদের ছাত্ররা, তরুণরা মারা গেল, এত মানুষ অঙ্গহানি হলো, তাদের প্রতি চরম অশ্রদ্ধা হবে না? আমরা যদি আওয়ামী লীগ আমলের চেয়ে অনেক বেটার একটা বাংলাদেশ না করতে পারি, তাহলে এই জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। এটা আমাদের মনে রাখতে হবে। আমার কথা শেষ করছি। একটা কথা আপনাদের বলি, আমাকে নাজিমুদ্দিন একটা অসাধারণ কথা বলেছে যে আমি যদি লেখালেখি করতাম খুব ভালো হতো। এই লাইনটা আমার খুবই পছন্দ হয়েছে। পাপড়ি বলেছে আমি কবিতার প্রকৃতির অংশটা ভালো মতো লিখেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ আমার কাছে সত্যি মনে হচ্ছে কিছু দু একটা জায়গায়, সরি নিজের কথা নিজে বলছি, খুব ভালো লিখেছি। লেখার পর মনে হয় ভালো লিখেছি, তখন খুব ভালো লাগে। আমি আপনাদেরকে অনেস্টলি একটা কথা বলি, আমি অনেক বিচিত্র জিনিস জীবনে করেছি। অ্যাক্টিভিজম করেছি, ইউনিভার্সিটি টিচার ছিলাম, জার্নালিস্ট ছিলাম, এখন আবার সরকারি দায়িত্ব পালন করছি। কিন্তু লেখালেখির মধ্যে যে আনন্দ, পৃথিবীতে এই আনন্দের কোনো তুলনা হয় না। আমি আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো, আমি যখন প্রচণ্ড স্যাড থাকি, আমি শুয়ে শুয়ে আমার ওয়াইফ হঠাৎ আসে বলে, তুমি কী চিন্তা করতেছো? আমি মাঝে মাঝে বলতে লজ্জা লাগে, ও এত বড় লেখককে দেখি, সে বড় হয়েছে ছোটোবেলার থেকে। আমি এটা কীভাবে বলি? আমি আসলে একটা প্লট লিখছিলাম, একজনের কাছে আমি বলছিলাম যে এটা হয়েছে। এবং যখন আমি গল্পে ঢুকতে পারি,
আমার অনেক দুঃখ চলে যায় এবং মনে হয় কি যে পৃথিবীতে এর চেয়ে আনন্দময় কিছু হতে পারে না। আমাদের মানুষের জীবন কত নশ্বর, ক্ষুদ্র, ছোট্ট একটা জীবন, কিন্তু যখন আমরা লিখি আমরা কোথায় চলে যাই, আমরা কত রকম মানুষ হই, আমরা কত রকম জীবনযাপন করি। আমি জানি না মানে একটা লেখকের যে আনন্দ, তো নাজিমুদ্দিন যখন বলছিল লেখালেখিতে বেশি সময় দিতে পারবো কিনা, আমি কিন্তু মাঝে মাঝে মন খারাপ করে আমার ওয়াইফকে বলি যে এরকম আমার কি কোনো দিন এই জীবন আসবে, আমি কিচ্ছু করতে হবে না, আমার কিচ্ছু চিন্তা করতে হবে না, খালি ঘুমাবো আর লিখবো। তো আমার বলছে অবশ্যই আসবে। এখন আবার শখ করেও কফি বানানো শিখছে, বলে যে আমি কফির দোকান দেবো, তুমি খালি লিখবা, কোনো অসুবিধা নেই। আপনাদের একটা কথা বলি, আমার লেখালেখির মাঝখানে প্রায় 15 বছর গ্যাপ ছিল। আমি যে 15 বছর পর লিখতে পেরেছি, এটা আমার স্ত্রীর জন্য। সরি, মানে আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ। সবার সামনে বললাম, ধন্যবাদ। আসিফ ভাইয়ের কাছ থেকে এরকম প্রকাশ্যে আমাদের ক্রাইসিসে আসলে আসিফ ভাই আমাদেরকে সাহস যোগান। তো আসিফ ভাই ইমোশনাল হয়ে পড়েছেন। স্বাভাবিকভাবে অনুষ্ঠানটা আমাদের আজকের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের বঙ্গীয় সাহিত্য সভার এই আয়োজনে। আপনারা যারা ছিলেন এতক্ষণ আমাদের আমন্ত্রণে এসে সাড়া দিয়েছেন, সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের পরবর্তী আয়োজনে নিশ্চয়ই আপনাদেরকে আবারও সামনে পাবো এবং আজকে যারা আলোচক ছিলেন, সম্মানিত আলোচক, সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।